জাতীয় রাজনীতিতে এখন অন্যতম আলোচিত বিষয় ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচন 2025 সালের অক্টোবর বা নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাহুল গান্ধী সম্প্রতি দাবি করেছেন, বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীতে প্রায় 65 লক্ষ নাম অযৌক্তিকভাবে বাদ পড়েছে। শুধু তাই নয়, তিনি কর্ণাটক, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যের লোকসভা নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগ তুলে বলেছেন, প্রমাণ সহ তথ্য সামনে আনবেন। অভিযোগের তীর এখন নির্বাচন কমিশনের দিকে। বিরোধীদের দাবি, কমিশন একতরফা সিদ্ধান্ত নিচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের প্রভাবের বাইরে যেতে পারছে না। যদিও নির্বাচন কমিশন পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, যাদের নাম বাদ পড়েছে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। উদ্বেগের বিষয় হচ্ছে, এই নিরপেক্ষতার ঘাটতি নিয়ে যদি জনমানসে সন্দেহ তৈরি হয়, তবে নির্বাচন কমিশনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেকেই মনে করছেন। এদিকে রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী এই তালিকা থেকে বাদ পড়া অধিকাংশ মানুষ দলিত, সংখ্যালঘু ও প্রান্তিক শ্রেণীর, যারা ঐতিহ্যগতভাবে বিজেপি বিরোধী শিবিরে ভোট দিয়ে থাকেন বলে খবর। এই অভিযোগ ঘিরে এখন দেশের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, এই ইস্যু কি আদৌ সত্য? আর যদি সত্য হয়, তবে তার রাজনৈতিক ও সাংবিধানিক প্রভাব কি হবে? আর যদি ভুল প্রমাণিত হয়, তবে কংগ্রেসের উপরই বা উল্টো চাপ আসবে কি? তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, রাহুল গান্ধীর এই অভিযোগ বিহার নির্বাচনের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিহার ভোটে কংগ্রেসের ভোটার তালিকার কারচুপির অভিযোগে প্রচারের কতটা প্রভাব পড়বে তা নিয়ে আলোচনায় আজ আমার সাথে রয়েছেন দুজন বিশিষ্ট সাংবাদিক। স্টুডিওতে রয়েছেন সাংবাদিক সৈয়দ সজ্জদ আলী এবং পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে অনলাইন জুড়ে গেছেন সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য। দুজনকে স্বাগত আছে অনুষ্ঠানে। সজ্জদা, এই রাহুল গান্ধীর সাম্প্রতিক অভিযোগকে আপনি কিভাবে দেখছেন? এটা কি রাজনৈতিক একটা স্ট্র্যাটেজি, নাকি সত্যি বড় ধরনের কোনো ভোটের অনিয়মের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে? কিছুটা অনিয়মের যে অভিযোগ, এসব তার সত্যতা বোধহয় থাকতে পারে। আমি এই বিষয়ে শুধু সুপ্রিম কোর্টের একটা যে অবজারভেশন, সেটা এখানে উল্লেখ করতে চাই। সুপ্রিম কোর্ট সম্প্রতি এই যে হিয়ারিং যেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ যেটা ডিভিশন, তা নিয়ে সেখানে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, সেদিনের যে বেঞ্চ ছিল, যে বিহার নির্বাচনটা হচ্ছে যে ইলেকশন কমিশনের ক্ষমতা, দ্য পাওয়ার অফ দ্য ইলেকশন কমিশন, এবং মানুষের যে ভোটাধিকার, হ্যাঁ, সিটিজেনদের যে অধিকার, রাইট টু ভোট অ্যান্ড ফ্র্যাঞ্চাইজ, ফ্রি অ্যান্ড ফেয়ার যে ইলেকশনটা হবে, তার একটা পরীক্ষা। আচ্ছা, তো এই বক্তব্য দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে দেখব যে কোনো কিছুই খারিজ করা যাচ্ছে না। না সুপ্রিম কোর্ট খারিজ করতে পারছে, না মিডিয়া আমরা খারিজ করতে পারছি, না জনমানুষের যে বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের যোগাযোগ ব্যবস্থাতে প্ল্যাটফর্মে যে আন্দোলিত হচ্ছে, সেখানে তার নানা ধরনের যে প্রকাশ ঘটেছে, তার মধ্যে দিয়ে যে কোনটা বেঠিক আর কোনটা সঠিক, সেটা চূড়ান্ত নির্ণয় করার সুযোগ বোধ হয় এই স্টুডিওতে বসা করা সম্ভব না। ঠিক, এখন আলটিমেটলি তাহলে ওই আমরা বলতে বিভ্রান্তিমূলক পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছে। কেউ শিওরলি কিছুই বলতে পারছে না। এখন আসছে আপনার কাছে, অনেকেই বলছেন, যদি রাহুল গান্ধীর অভিযোগ সত্যি প্রমাণিত হয় এবং এই যে 65 লক্ষ প্রায় বা তার কাছাকাছি সংখ্যক ভোটারের নাম অযৌক্তিকভাবে মুছে ফেলা হয়ে থাকে, তাহলে তো ভারতের নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা হ্রাস পেতে পারে। এখন ত্রিদীপবাবু, এই ইস্যুতে ইন্ডিয়া জোটের প্রচারে কতটা কার্যকর ভূমিকা নিতে পারবে? আর রাহুল গান্ধী কি সত্যি এটিকে গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদের লড়াইয়ে রূপ দিতে পারছেন? আপনার কি মনে হয়, এটা কতটা সত্যি হতে পারে এই অভিযোগটা? এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমস্ত নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তাদের যে মতামত, সেই মতামতগুলো মানুষের সামনে রাখেন। সেই মতামত মানুষ শোনেন মন দিয়ে, শুনবার পর সেই মতামতের উপর ভিত্তি করে মানুষ ভোট দেয়। এখানে একটা পরিষ্কার বিষয় যে একটা ইস্যু, এমন একটা ইস্যুকে তুলে ধরেছেন রাহুল গান্ধী,
যে ইস্যুটা এই মুহূর্তে গোটা ভারতবর্ষের রাজনীতিতে একটা হইচই ফেলে দিয়েছে। তার কারণটা কি? তার কারণটা কি? সরাসরি বলা হচ্ছে যে নির্বাচন কমিশন, যিনি আমার নির্বাচন পরিচালনার হেডমাস্টার, সেই হেডমাস্টারই জোট চুরি করছেন। উদাহরণ হিসেবে কি বলছেন? মহারাষ্ট্রের ভোট। উদাহরণ হিসেবে কি বলছেন? রাজস্থানের। এই যে ভোটের যে অঙ্কগুলো, কতগুলো প্রশ্ন রাহুল খুব সঠিকভাবেই তুলেছিলেন। যে প্রশ্নগুলো হচ্ছে, তাহলে যদি বিষয়টা এরকম হয় যে সমস্ত রাজনৈতিক দলের কাছে কম্পিউটার অ্যাক্সেসেবল ভোটার তালিকা, প্রত্যেকটা এলাকায় বুথের ভোটার তালিকা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে অসুবিধা কোথায়? নির্বাচন কমিশন বলছেন এখানে অসুবিধা হচ্ছে যে গোপনীয়তার তথ্য বাহির হয়ে যাবে। কিসের গোপনীয়তা? সেখানে আধার কার্ড অমুক তমুকের ছবি আছে। আধার কার্ড তো আমার গোটা পৃথিবীর সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমার কি গোপনীয়তা আছে? আমার আপনার জীবনে কোন গোপনীয়তা আছে? তাহলে কোন গোপনীয়তাকে আড়াল করতে চাইছে নির্বাচন কমিশন? সুতরাং এই যে মৌলিক যে প্রশ্নটা তুলে দিয়েছে যে হেডমাস্টারই ভোট চুরি করেছে, শাসক দল করেছে কি করে করেনি তার আগেও বলা হচ্ছে হেডমাস্টারই করেছে যিনি পরীক্ষা দিচ্ছেন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু। এটা যদি জনমানসে বিহারের ভোটের আগে এই ইস্যুকে তুলে আনা এবং জাতীয় স্তরে এটাকে নিয়ে সাংবাদিক বৈঠক করা, এক নয় একাধিকবার সাংবাদিক বৈঠক করা, তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন বলবার আগে বিজেপির রিয়াকশন চলে আসা, এগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে শাসক দল কোনো একটা জায়গায় একটুখানি নড়ে চড়ে বসছে। না, এখন ইন্ডিয়া জোটের প্রচারে আমরা তো অবশ্যই দেখতে পাচ্ছি, শুধু কংগ্রেস নয়, শুধু রাহুল গান্ধী নয়, বিরোধী অনেক দলেরই কিন্তু নেতৃত্বরা এই নিয়ে কথা বলছেন, মুখ খুলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গোপনীয়তার কথা বলছেন, আমরা আগেও দেখতাম যে এটা হার্ড কপিতে তো অবশ্যই রাজনৈতিক দলের কাছে এই ভোটার লিস্ট থাকতো, কিন্তু বিহার মডেলের পর, এমনকি কোর্টও যেটা বলছে, বিহার মডেলের পর গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদের যে লড়াই, সে একটা রূপ দিতে চাইছে বলে মনে করছেন অনেকেই। রাহুল গান্ধী সেই রূপটা দিতে চাইছে, সেটাতে কি অনেকাংশে সফল হচ্ছে বলে মনে হচ্ছে? এটা একেবারে গ্রাউন্ড রিয়ালিটি না জানলে বলা খুব কঠিন। মানে বিহারের কোন সাংবাদিক যদি এই মুহূর্তে থাকতেন, তিনি সবচেয়ে ভালো বলতে পারতেন গ্রাউন্ড রিয়ালিটিটা কি। একদম। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই বিষয়টা জাতীয় স্তরে একটা নড়াচড়া ফেলেছে। তাতে যদি 1 থেকে 2% ভোটও রাহুল গান্ধী নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেন বা ইন্ডিয়া জোটের পক্ষে নিয়ে আসতে পারেন, এটা একটা পজিটিভ দিক। 3, মজার ব্যাপার হচ্ছে রাহুল গান্ধী বিরোধী নেতা হিসেবে যে জায়গাটায় থাকার উচিত ছিল বা থাকার কথা ছিল, সেই জায়গাটা তার কনসিস্টেন্সির বড্ড অভাব আছে। এই কনসিস্টেন্সি নিয়ে এই প্রশ্নটা বিরোধীরাও করেন, যারা রাহুল বিরোধী তারা তো করেনি, যারা রাহুলের পক্ষের লোক তারাও এই কনসিস্টেন্সি নিয়ে প্রশ্ন তুলছে। মাঝে মাঝে তিনি উদাও হয়ে যান রাজনীতি থেকে। কোথায়? এইগুলো হচ্ছে আরেকটা প্রশ্ন। গণতন্ত্র কর্তৃত্ববাদের পাশাপাশি মানুষের যে মৌলিক দাবি দাওয়া, এই দাবি দাওয়াকেও ওখানে আরজেডি বা ইন্ডিয়া জোটকে তুলে ধরতে হবে। আরজেডি, কংগ্রেস, সিপিআইএমএল, সিপিআই কে তুলে ধরতে হবে। এটা যদি তুলে ধরতে না পারে তাহলে 111, 131কে ছাড়াতে পারবে না। ওকে, আসবো আপনার কাছে। আমি আবার আপনি এই যে বিহার ভোটের তালিকার যে বিশেষ করে এটা নিয়ে একটা যে বিরাট বড় এখন বিতর্ক চলছে, বিহার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীতে 65 লক্ষ নাম বাদ পড়াটা, এই সংখ্যাটা কতটা বাস্তবসম্মত বলে মনে হয় মানে সাজিদা আপনার? এবং এইটা এর পেছনে কি কোনো কারচুপি আছে বলে কি আদৌ মনে হয়? একসঙ্গে 65 লাখ, এবং এমন তো নয় যে কয়েক বছর পরে বিহারে রিভিশন হয়েছে। না, সেটাই, প্রত্যেকবারই তো রিভিশনটা হয় এবং নামটা একটা ভিন্ন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যে নামটা নিয়ে চারিদিকে বিতর্ক হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে। কিন্তু এটা যদি সত্যি হিসেবে যদি আমরা ধরে নিই, তাহলে আগের রিভিশনগুলোকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি, তাহলে আগের গুলো সঠিক ছিল না। 1, 2 হচ্ছে যে দেখা যাচ্ছে যে ঠিকানাবিহীন অনেক জায়গায়
30 জন 35 জন 40 জন ভোটার আছে, তাদেরকে বাদ দেওয়া হয়নি। আবার দেখা যাচ্ছে যে একটা কুড়ে ঘরের মতো একটা স্থান কিংবা একটা ছোট্ট একটা বাড়ি, তার 40 জন ভোটার সেখানকার সেই অ্যাড্রেসে, সেই লোকেশনে, একই অ্যাড্রেসে। তো এগুলো আছে, এগুলিকে আবার মানে গ্রিন লাইট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সার্বিকভাবে পুরো বিষয়টাই হচ্ছে বিহারের ইলেকশনের প্রসপেক্ট নিয়ে এটা আমার একটা ব্যক্তিগত ধারণা, এটা আমি চাপিয়ে দিচ্ছি না, ঠিক অবজারভেশন একটা। এবং এই যে উনি যেটা বলছিলেন, উনি কিন্তু একটা সূচনা করে দিয়েছেন যে 131 কে 111 চ্যালেঞ্জ করতে পারবে না, কিন্তু 131 আর 111 যে ব্যাপারটা, এটা তো খুবই ক্ষীণ একটা ব্যাপার, ঠিক, মানে ডিফারেন্সটা খুব কম, খুব কম। এবং এটা এই 131 হয়েছেও আবার নানাভাবে ইঞ্জিনিয়ারিং করে, ঠিক, ওখানে তো আগে পরে ইঞ্জিনিয়ারিং হয়েছে, হ্যাঁ হয়েছে, ছোট ছোট দলগুলোকে করেছে, ইভেন তোমার আপনার আরজেডি থেকে বা কংগ্রেস থেকে অনেক ডিফেকশন হয়েছে, করে করা হয়েছে। এখনকার প্রসপেক্ট হচ্ছে যেটা শুনতে পাচ্ছি, আমি নিউজের কথা বাদে দিলাম, বিহার বেশ যে সাংবাদিক বন্ধুরা আছে 1-2 জন, তাদের মাধ্যমে যেটা শুনতে পাচ্ছি যে একটা অ্যান্টি ইনকমবেন্সি একটা সিচুয়েশন বিহারে আছে। আচ্ছা, এবং এই কারণেই বিগত নির্বাচনে মানে যেটা এখন ইন্ডিয়া জোট, তার পক্ষে কিন্তু রায় ছিল। এরপরে যেটাকে বলে সুশাসন বাবু মানে আবার ইন্ডিয়ার সাথে গিয়ে মানে সরকার গণেশ পাল্টে দিয়েছেন, এসব হয়েছে, কাণ্ড হয়েছে বিহারে, এটা কমন। তো সার্বিকভাবে যে মানুষ যে এই রাহুল গান্ধীর নাম নিয়ে আমি বলছি না, যে এই অভিযোগগুলোকে এবং যে ইলেকশন কমিশনের যে তাদের যে কাজগুলো, এগুলোকে পছন্দ করছেন তাও না। কেননা বিহারের যে নির্বাচনী যে সভাগুলো বলেন বা প্রি ইলেকশন যে র্যালিগুলো হচ্ছে, সেখানে কিন্তু লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক কিন্তু সামিল হচ্ছে, মানে যে কোনো দলে, দুটো পক্ষের বিরোধী এবং শাসক শিবির হচ্ছে। তো সেখানে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি, ঠিক, হ্যাঁ। এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশনের এই বিতর্ককে ছাপিয়ে গিয়ে যদি মানে অন্য কিছু একটা রেজাল্ট হয়ে যায়, তাহলে আশ্চর্য হবার কিছু নেই। তখন কিন্তু আমরা দেখব যে ইলেকশন কমিশনকে নিয়ে যে বিতর্কটা ছিল সেটা গৌণ হয়ে গেছে, ঠিক। মানে এই ইস্যুকে কেন্দ্র করে যদি কোনোভাবে পালা বদল হয়ে যায়, মানে যারা আজ অভিযোগ করছে তারা যদি ক্ষমতায় চলে আসে, তাহলে এই ইস্যুটা আপনি বলছেন তখন গৌণ হয়ে যায়, একদম গৌণ হয়ে যায়। প্রদীপবাবু, আপনার কি মনে হয় এই বিষয়টাতে? মানে এই যে আমি সাজিদদার সঙ্গে একদম একমত, সাজিদদার সঙ্গে আমি একদম একমত। সাজিদদা যে কথাটা বললেন যে এই ইস্যুটা তখন গৌণ হয়ে যাবে যখন এই যারা অভিযোগ করছেন তারা সামনে আসবেন, তারা শাসক দলে আসবেন। কিন্তু প্রশ্ন হলো, সাজিদদা বলবার সময় আরেকটা কথা বলতে বোধহয় মিস করে গেছেন, সেটা হচ্ছে বিহার ইতিমধ্যেই নীতিশ কুমারকে পাল্টুরাম বলে চিনছে, যিনি ক্ষমতার জন্য কথায় কথায় দল বদল করেন, শিবির বদল করেন। কিন্তু তাতে কি ওনার জনপ্রিয়তা কি কমছে? জনপ্রিয়তা কমছে না, সেটা তো অনেক আগে থেকে উনি এরকম করছেন। প্রশ্নটা জনপ্রিয়তা কমা বা বাড়ার নয়, প্রশ্নটা হচ্ছে মানুষের ম্যান্ডেটকে অস্বীকার করার ঔদ্ধত্য। যে কারণে বিহারের একটা বড় অংশের মানুষ ওনাকে পাল্টুরাম বলে ডাকছে, এবং এই পাল্টুরামের প্রতি রাগ যদি এই নির্বাচনে প্রকাশ হতে পারে, তাহলে কিন্তু ফলাফল অন্যরকম হবে। এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, হঠাৎ করে এই বিহার পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ফেয়ার ইজ ওয়াচিং, এটা কেন? তার কারণ কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার ইতিমধ্যেই লোকসভাতে তার নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির, সেটা হারিয়েছে। দুটো স্ক্র্যাচে ভর দিয়ে সরকারটা চলছে। তার মধ্যে একজন হচ্ছে নীতিশ কুমার, আরেকজন হচ্ছে আমাদের চন্দ্রবাবু। তো এই যে দুটো এনের ওপর মানে
এনের ওপর স্ক্র্যাচ নিয়ে চলছে, সেই গভর্নমেন্টটা বুঝতে পারছে বিহার এবং পশ্চিমবঙ্গ থেকে যদি বাড়তি আসন বের করে না আনা যায় সরকার সংকটে পড়তে পারে। এটা হচ্ছে দ্বিতীয় অবজারভেশন। এবং সেই কারণেই নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করানোর যে প্রচেষ্টা, সেই এসআইআর করানো হচ্ছে বিকজ স্যাড ইজ ওয়াচিং SIR। তো এই এসআইআর সেই কারণে করা। তাহলে যে প্রশ্নটা, তাহলে কি এই যে এতগুলো লোক বলা হচ্ছে 22 লক্ষ লোক, 65 লক্ষের মধ্যে 22 লক্ষ লোক মৃত ছিল। এই মৃত লোকগুলো 22 লাখ ভুতুরে ভোটার 2024-এ ভোট দিয়েছিল শাসক দলের পক্ষে জেডিইউ, বিজেপি, লোক জনশক্তি পার্টি এবং হিন্দুস্তানি আওয়ামী মোর্চার পক্ষে, যেখানে 29+1 30খানা আসন তারা লোকসভায় জিতে এসেছিল। তাহলে এটা আমাকে বিশ্বাস করতে হবে, কারণ নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভারতবর্ষের একজন ভোটারও, একজন ন্যায্য ভোটারও, ন্যায্য ভারতীয় যিনি 18 বছরের বেশি বয়সী, তিনি যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাকে এনশিওর করা। একদম নির্বাচন কমিশনের কাজ এটা নয় যে তুমি ভারতীয় কিনা, তোমার অমুক কার্ড আছে কিনা, অমুক পরিচয়পত্র আছে কিনা, সেগুলো দেখে তোমার নির্বাচন তালিকা থেকে তোমার নাম বা ভোটার লিস্ট থেকে তোমার নাম বাদ দেওয়া। তাহলে এই সময় এসআইআর করার প্রয়োজনীয়তা নির্বাচন কমিশন এবং দেশের সরকার দেখলেন কেন, তার উত্তরটা আমি আগে বলেছি। এইবার যে আরো একটা জটিল প্রশ্নের সামনে আসতে হচ্ছে, এই নির্বাচন কমিশনের যে 3 জন কমিশনারকে তৈরি করা হয়, দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বের জায়গায় এর আগে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা, এই 3 জন মিলে নির্বাচন কমিশন তৈরি করত। এখন প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলনেতা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে আরেকজন লোক। তাহলে যতবার আমি তোমার নাম দেব নির্বাচন কমিশনার হিসেবে, ততবার সেটা হেরে যাবে 2:1। তাহলে নির্বাচন কমিশনের ভেতরের যে সংস্কার, সেই সংস্কার এই গভর্নমেন্টকে করতে হয়েছে যাতে শাসক দলের আধিপত্যটা বজায় থাকে। যে কর্তৃত্ববাদের কথা দিয়ে তুমি শুরু করেছিলে, তাহলে কর্তৃত্ববাদটা এখানে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এসআইআর এর পিছনে কারণটা কি? গোটা দেশে নিরঙ্কুশ হওয়া, শাসক দলের নিরঙ্কুশ হওয়ার চেষ্টা। এটা কিন্তু, এই সন্দেহটা কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মন থেকে যাচ্ছে না। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেই অবজারভেশনও খুব মারাত্মক। সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট কখনো নির্বাচন কমিশনের ওপরে যেতে পারবে না, কারণ এটা একটা স্বাধীন সত্তা। সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশন একটা স্বাধীন সত্তার অধিকারী, কিন্তু সেই স্বাধীন সত্তাকে যদি আমি আমার পকেটে পুরে ফেলি, তাহলে তার স্বাধীন সত্তা তাকে কি করে? ঠিক এখানে কমিশন, তার জন্য ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠে গেছে অলরেডি। সেটা রাজনৈতিক দল তো তুলছে বটে, তবে জনমানুষের কিন্তু, মানে সাধারণ মানুষের মনেও কিন্তু ইলেকশন কমিশন নিয়ে এই মুহূর্তে নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন জাগছে। আপনার কি মনে হয় স্যার এই ব্যাপারটাতে? মানে এখানে যে ইলেকশন কমিশনকে নিয়ে এই 65 লাখ একটা ফিগার এমন বাদ চলে গেল, যে কথাগুলো ত্রিদীপ বাবু বলছিলেন, এই 65 লাখটা হওয়ার পর সত্যি কি মানুষ এটাকে ভাবছে যে না, এটা এরকম হতে পারে যে 22 লাখ মৃত বা 35 লাখ অলরেডি সেখানে বিহারের যারা অন্যান্য জায়গায় কাজ করছে, এখন পরিযায়ী শ্রমিক যারা, তাদের নাম সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা মানুষের মধ্যে কি একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে না? নিশ্চয়ই পড়ছে। আর আমি যতটুকু দেখেছি, এই যে এসআইআর যেটা, সেটা ওই যে এনআরসি যেটা, এনআরসির মতো অনেকটা, যেমন এটা একটা কার্বন কপি, জেরক্স কপির মতো একটা বিষয়, যে লিগেসি রেকর্ড চাইছে। হ্যাঁ, এবং এটা যেমন একটা সেরকম একটা সার্ভে
যেখানে আমরা ভারতীয় কিনা সেটারও যাচাই হচ্ছে। হ্যাঁ, আমাদের ন্যাশনালিটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তো ওই তোমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে মূল যে ইস্যুটাকে আমি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টার মধ্যে পলিটিক্স ইনভলভ কেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পলিটিক্সটা ইনভলভ। হ্যাঁ, এখানে একটা বিষয় উল্লেখ করতেই হয় যে এটা ছোটখাটো কোনো রাজ্যের বিষয় নিয়ে এত বিতর্ক হচ্ছে না, কিংবা গোয়া কিংবা মেঘালয় বা পন্ডিচেরি বিষয়, আমি ত্রিপুরাটা বাদ দিলাম। বিহারের মতো একটা রাজ্য, সেখানে অবশ্যই বিহারের মতো রাজ্য কেন জাতীয় রাজনীতি আলোচ্য বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। উনিও কিছুটা আলোকপাত করেছেন। বিহার হচ্ছে যে দেশের তৃতীয় সংখ্যা, মানে সংখ্যার দিক থেকে তৃতীয় একটি রাজ্য জনসংখ্যার দিক থেকে, এবং আসনের দিক থেকেও খুব সম্ভবত দ্বিতীয় কিংবা তৃতীয়। 243। হ্যাঁ, 243। 243 আর 40টা লোকসভা। আমি একটু দাদা, আমি লোকসভাটা আমি ধরি 40টা লোকসভার আসন, পরবর্তীতে রাজ্যসভা যেগুলো হবে এগুলো বাদই দিলাম, কিন্তু 40টা লোকসভার আসন কেন্দ্রের সরকার গঠনের ক্ষেত্রে একটা কিন্তু বিশাল একটা মানে একটা সাপোর্টের বিষয় কাজ করবে। তো লক্ষ্যটা শুধু বিধানসভা নির্বাচন আমি তা বলছি না দাদা, আমি বলছি এর পাশাপাশি এটা লক্ষ্য, এর পাশাপাশি লোকসভাটাও লক্ষ্য। একদম ঠিক, লোকসভাটা। আসলে বিহার এমন একটা রাজ্য যেখানে ভোটারদের আচরণ প্রায়শই কিন্তু অপ্রত্যাশিত হলেও জাতপাত, মানে স্থানীয় ইস্যু এবং স্থানীয় নেতাদের জনপ্রিয়তা বড় ভূমিকা রাখে। এখন ভোটার তালিকা নিয়ে অভিযোগ বড় ইস্যু হলেও তা কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করছে রাহুল গান্ধী কতটা প্রমাণ হাজির করতে পারবেন তার উপর। এখন আপনার কি মনে হয় যে রাহুল গান্ধী যে বারবার যেটা বলছে, ত্রিদীপ বাবু, রাহুল গান্ধী যে বারবার বলছে যে প্রমাণ সহ হাজির করা হবে, সেটা কবে করা হবে? সেটা কি বিহার নির্বাচনের আগের জন্য অপেক্ষা করছেন, ঠিক শেষ মুহূর্তে উনি মানে কফিনের শেষ মানে পেরেকটা পোতার চেষ্টা করছেন, নাকি অন্য কোনো ওনার উদ্দেশ্য আছে যে একবারে সেগুলো হাজির করবেন? রাহুলের বাবা রাজীব গান্ধীর বিরুদ্ধে একটা স্লোগান উঠেছিল, গলি গলি মে শোর হয়, রাজীব গান্ধী চোর হয়। সেটা ভিপি সিং তুলেছিলেন, সেটা প্রমাণ হয়েছে। মনমোহন সিং এর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল, আমার এক্ষুনি মনে পড়ছে না, বোধ হয় ওই স্পেকট্রাম কেলেঙ্কারি। স্পেকট্রাম কেলেঙ্কারির অভিযোগ তার বিরুদ্ধে স্পেকট্রাম কেলেঙ্কারির কথা তোলা হয়েছে, তা প্রমাণ হয়েছে। সমস্যা হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগ দিয়ে এই ধরনের অনেক ইস্যু সামনে নিয়ে আসে। সেই ইস্যুগুলো সরকারকে বিরক্ত করবার জন্য, সরকারকে বিব্রত করবার জন্য। সেই ইস্যুগুলো সবচেয়ে প্রমাণ সাপেক্ষ হতে হবে এমনটা নয়, সেটা জনমানুষকে কতটা প্রভাব ফেলবে সেটাই নির্বাচনগুলো প্রমাণ করেছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, এখানে স্যারের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলে দিয়েছে, হেড স্যারই চোর। তো এইখানে যখন যে পরীক্ষক, সেই পরীক্ষকের বিরুদ্ধে যখন অভিযোগ তোলা হয়েছে, সেটা জনমানুষে কতটা প্রভাব ফেলবে এইটা কিন্তু একটা দেখার বিষয়। 2 নম্বর, এই যে পাল্টুরামের রাজনীতি, সেটা বিহারে কিভাবে নেয়, এটাও একটা দেখার বিষয়। 3 নম্বর, কেন্দ্রীয় সরকারকে সমর্থন করবার পর যে বিহার প্যাকেজ পাওয়ার কথা ছিল, সেই বিহার প্যাকেজে কি কি ডেভেলপমেন্ট 24 থেকে 25-এর মধ্যে হয়েছে, সেটাও মানুষ নজর রাখবে। না, বাজেটে তো ঘোষণা করা হয়েছে, বাজেটে অনেকগুলো প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এখন সেটা কতটা বাস্তবায়ন হয়েছে? প্যাকেজ ঘোষণা তো হয়েছে, বাস্তবায়িত কতটা হয়েছে? হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন হয়েছে। বিহারের যে শ্রমিকটা কাজের জন্য ভিন রাজ্যে যায়, যার নাম
যেটা যে 35 লক্ষের নাম তুমি বাদ দিয়ে দিয়েছো, সেই লোকগুলো কেন গেল, কেন রাজ্যে কাজ পেল না, সেটা সেই প্রশ্নের জবাব কে দেবে? সেই প্রশ্নের জবাব তো নীতিশ কুমারকে দিতে হবে। এখানে তো প্রায় ডবল ইঞ্জিনের সরকার, বলতে হবে তো তাকে। 4 নম্বর প্রশ্ন হলো, এখানে প্রশান্ত কিশোর একটা নতুন ট্রেন্ড আনবার চেষ্টা করছে। এই যে প্রশান্ত কিশোর এতদিন বিজেপিকে, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসকে, ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলকে সে কখনো কখনো ভোট ম্যানেজার হিসেবে কাজ করেছে। সেই ভোট ম্যানেজার এবারে নিজেই রাজনৈতিক দল খুলে ম্যানেজমেন্টের স্টাইলে একটা রাজনৈতিক দলকে বিহারের ময়দানে নামিয়ে দিয়েছে। তারা ঘরে ঘরে যাচ্ছে, কথা বলছে। তারা কিন্তু কেউ নীতিশ কুমারের সঙ্গেও নেই, কেউ আমাদের লালু যাদবের পার্টির সঙ্গেও নেই। তাহলে তারা এখানে কি ভূমিকা নেবে, এটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। এই অংশটা যদি কিছুমাত্র প্রভাব ফেলে নির্বাচনে, তাহলে কিন্তু বিজেপির পক্ষে জিতে আসাটা, বিজেপির নেতৃত্বে এনডিএর জিতে আসাটা কঠিন হয়ে যেতে পারে। এখানে ভোট কাটাকাটি হতে পারে, ভোট কাটুয়া হিসেবে থাকতে পারে। আবার যদি এটা প্রভাব ফেলে, তাহলে কিন্তু এই রাজনৈতিক দলটা যাদবদের হারিয়ে দিতে পারে। তাহলে কোনটা হবে এখনো বোঝা যাচ্ছে না, কারণ দে আর নট অ্যাট অল টেস্টেড ইন বিহার। প্রথমবার হবে টেস্টে, প্রথমবার হবে। আপাতত টেস্টেড ছিল না, দিল্লিতে ছিল। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় এবার ক্লিন সুইপ করেছে। হ্যাঁ, তৃতীয় শক্তি হিসেবে পিকের দল উঠে আসবে, এটা আমার ধারণা। আর এখানে ওই যেটা বলা হচ্ছে যে ওই হেড স্যার, যেটা দাদা বলছিলেন, যে উনাকে বলা হচ্ছে যে উনি ভোট চোর বা সবই করছেন উনি শাসক দলের পক্ষে, কিন্তু আলটিমেটলি কিন্তু মানুষ ভোট দেবে। এবং এই যে হাই প্রেজেন্টেশন গুলো আর কি, পাওয়ার পয়েন্ট এন্ড ভিডিও প্রেজেন্টেশন রাহুল গান্ধীর, সেগুলো কিন্তু বিহারের মানুষ, বিহারের স্লাম এরিয়া, বিহারের গ্রামে, বিহারের গঞ্জে বা বিহারের ছোট শহরগুলোতে কিন্তু মানুষ মানে রাস্তায় দাঁড়িয়ে বড় স্ক্রিনে কিংবা ঘরের মধ্যে টিভিতে দেখছে না। ওইখানে কিন্তু রুটি রুজির প্রশ্নে, সুবিধা অসুবিধার প্রশ্নে, কারা কি পেয়েছে বা পায়নি, হ্যাঁ, তাদের কি ভালো লাগে কি ভালো লাগেনি, আইন শৃঙ্খলা কি, সবকিছু মিলিয়ে ভোটটা হবে। তো সেখানে যেটা হবে, পরিবর্তনের ভোটও হতে পারে, আবার প্রত্যাবর্তনের ভোটও হতে পারে আর কি। আরেকটা এখানে উঠেছিল যে মানে রাহুল গান্ধীর এটাতে উনি বলছিলেন যে এটাতে একটা ইম্প্যাক্ট হবে। আমার মনে হয় ইম্প্যাক্টটা হবে না এই কারণে যে যারা বাদ গেছে ভোটার, সঠিক হোক বেঠিক হোক, তাদেরকে তো আবার মানে কি অ্যাড করা হবে না ইলেকট্রাল রোলে। কমিশন তো বলেছে সংশোধনের জায়গার সুযোগ রয়েছে। এখন যারা অভিযোগ করবে যে তাদের নাম বাদ গেছে, আবার রিভিউর ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এই 65 লাখ যেটা বাদ গেছে, 65 লাখের মধ্যে আছে, আমি বলছি যদি মৃত বাদ আমি ধরে নিই, এখানে যেখানে ডিক্লেয়ার করেছে মৃতরা, ওরা কিভাবে করবে? এক। আর দ্বিতীয় হচ্ছে পরিযায়ী, যে এটা বলা হচ্ছে, আমি সেটাই বলছি, তারা যদি দাবি করে বা তাদের কি কোনো ভূমিকা থাকবে না এখানে? তারা নির্বাচন আগে দাবি করা হয়, তাদের মধ্যে কয় শতাংশকে ইয়ে করা হবে, তাদেরকে অ্যাপ্রুভ করা হবে তাদের এপিলকে, মানে বা তারা কতটা ইউনাইটেড হতে পারবে? এপিলের কথা বলা হচ্ছে। তো যেমন আমরা আদালতের কোন রায়ের বিরুদ্ধে আবার এপিলে চাই, তো সেই এপিলের ভারতের যে কাঠামো, সামগ্রিক কাঠামো, প্রত্যেকটা প্রতিষ্ঠান, সেখানে এপিলের কারণে খুব একটা মানে মানুষ জাস্টিস পেয়েছে এরকম ঘটনা খুবই বিরল। একমাত্র জেসিকা লালের ঘটনা ছাড়া, দিল্লির আর এক দুটো ঘটনা ছাড়া তো ভারতবর্ষে নেই। ঠিক, মানে এরকম। ওকে ত্রিদীপ বাবু, এই যে আমরা যেসব বিষয়গুলো আলোচনা করছি, ঘুরে ফিরে একটা জায়গায় আসছে, বলছি আমি যে এইসব অভিযোগের ফলে নির্বাচন কমিশনের প্রতি যে নিরপেক্ষতা নিয়ে মানুষের মনেও কিন্তু, জনমনেও কিন্তু সন্দেহ যাচ্ছে। এখন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীদের অভিযোগ কতটা গ্রহণযোগ্য এবং
তার ঐতিহাসিক প্রেক্ষাপট কি? নির্বাচন কমিশনকে নিয়ে আগেও কি এই ধরনের কোন ধরনের অভিযোগ উঠেছে? উঠলেও তার মানে কি হয়েছিল, আপনাদের অভিজ্ঞতা কিছু আছে কিনা? আমার এক্ষুনি মনে পড়ছে, যিনি নির্বাচন কমিশনের নাম তো প্রথম, নির্বাচন কমিশন বলে একটা প্রতিষ্ঠান আছে ভারতবর্ষে, সেটা প্রথম সামনে আনেন যে মানুষটি, তার নাম টিএন শেষন। টিএন শেষন যে সংস্কারগুলি করেছিলেন, সেই সংস্কারগুলি হচ্ছে যে কার্যত ভোট মানে নির্বাচন কমিশন বলে একটা বস্তু আছে যে একটা নির্দিষ্ট নীতির ওপর দাঁড়িয়ে চলে, ভারতীয় সংবিধানের একটা নির্দিষ্ট নীতির ওপর দাঁড়িয়ে চলে। এইটা তিনি প্রথম ভারতবর্ষের মানুষকে বুঝিয়েছিলেন। তার আগে পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো যে খুব খারাপ হয়েছিল মুক্তমুখ, এগুলো বলার ঔদ্ধত্য আমাদের নেই, আমার নেই অন্তত। কিন্তু টিএনসি সালে নির্বাচন কমিশনের গুরুত্বটা বুঝিয়েছিল, নির্বাচন কমিশনের অসীম ক্ষমতার কথা বলেছিল। কিন্তু সেই নির্বাচন কমিশনের যে স্বাধীন সত্তা, ক্ষমতা, সেই ক্ষমতার যখন অপব্যবহার হচ্ছে বলে প্রশ্ন তোলা হচ্ছে, তখন কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্ন প্রমাণ সাপেক্ষ, সেটা কি হলফনামা দিয়ে বলতে হবে, কি অমুক দিয়ে বলতে হবে, তার থেকেও বড় কথা, এটা যদি বিহারের মানুষ বিশ্বাস করতে শুরু করে হেডমাস্টারই চোর হয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হবে একদম। কিন্তু 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 এখানে একটা ছোট্ট কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে যে নির্বাচন মেশিনারির কথা, মেশিনারি জনতা দল, বিজেপি, লোক জনশক্তি পার্টি, এদের মধ্যে আছে। বিজেপি তার ভোটিং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে কাজটা করেছে, বিহারের যে ভোটটাকে সে কতগুলো ভাগে ভাগ করে দিয়েছে, এইটা বুঝে নিতে হবে। জাতপাতের নামে, গুন্ডাগর্দের নামে একসময় বিহারে ভোট হওয়াটা একটা দস্তুর ছিল, বাহুবলীদের হাতে ভোট ছিল একদম। বিজেপির ইঞ্জিনিয়ারিং এ যেটা হয়েছে সেটা হচ্ছে জাতে জাতে ভাগ করে দেওয়া হয়েছে। লোক জনশক্তি পার্টির লোকেরা যাদবদের সঙ্গে যাবে না, অমুকরা অমুকের সঙ্গে যাবে না, কুর্মীরা চামারদের সঙ্গে যাবে না। সেটা বিজেপি কেন, মানে সেটা কি আগে ছিল না? মারাত্মক ভাবে এই ডিভিশনটা তৈরি করে দেওয়া হয়। সেই ডিভিশনটা তো বিহারে আগে থেকেই ছিল। উল্টো দিকে আরো একটা চোরা স্রোত আছে, সেটা হচ্ছে গত লোকসভা নির্বাচনে সিপিআইএমএলএ, তারা ওখান থেকে 2টো আসন জিতেছে। তার মানে 7 দুগুণে 14টা বিধানসভা আসনে তা সে প্রভাব বিস্তার করেছে। তার আগে বিধানসভাতে সিপিআইএমএল 11টা বিধানসভা আসন জিতেছিল, সিপিএম 2টো, সিপিআই 2টো, 11, 12, 13, 14, 15। তার মানে প্রায় 15টা বিধানসভা সিটে এদের একটা চরম প্রভাব রয়েছে। তারা কিন্তু উল্টো সুরে, জাতপাতের উল্টো সুরে কথা বলার চেষ্টা করছে। আচ্ছা, তো এই একটা চোরা স্রোত কিন্তু বিহারে রয়েছে। এবার এই মহাগঠবন্ধন বিহারে যদি এই রুচির প্রশ্নে, বিহারের উন্নতির প্রশ্নে, মহাবিহারের যে কথা বারবার করে বলা হচ্ছে সেই প্রশ্নে, এবং প্রশান্ত কিশোরের দুই পক্ষের বিরোধিতা করবার মাঝখান থেকে যদি কিছু ভোট শেয়ার কেটে নেওয়া যায়, তাহলে কিন্তু এবারের বিহারের নির্বাচন অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। শুধু তাই না, যারা বিশেষজ্ঞ তাদের পক্ষেও একটা প্রায় রিসার্চ ওয়ার্কের কাজ হতে যাচ্ছে। বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে যাবে সবার জন্য। নির্বাচন থেকে লক্ষ্য করি তাহলে সেটা দেখতে পাবো। ঠিক, একটা বিরাট বড় চ্যালেঞ্জ হবে বিহার ভোটকে এই মুহূর্তে আগে থেকে ইন্টারভেন করা, একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। তবে সাজ্জাদ, এই যে বিজেপি সরকার, মানে কেন্দ্রীয় সরকার হোক বা বিহারের জোট সরকার, এই অভিযোগগুলোকে কিভাবে মোকাবিলা করছে বলে আপনি দেখছেন? তারা কি মানে এই বিতর্ককে গৌণ করে রাখছে, নাকি মানে এটাকে একটা পাল্টা আক্রমণ নামছে? আমার মনে হয় তাদের যে পলিসি, সেই পলিসিতে বিহার বিজয়টাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে। আর কন্ট্রোভার্সিকে ওরা খুব একটা আমল দিচ্ছে না। আর রাহুল গান্ধীর প্রত্যেকটা শোর পরে, প্রেজেন্টেশনের পরে, ওরা তো ওদের স্পোক্স পার্সন দিয়ে কিছুটা এটার বিরোধিতা করছে। আচ্ছা, কিন্তু সামগ্রিকভাবে ওরা মনে করছে, আমার ধারণা, যে বিহারে যেটা হচ্ছে এটা তাদের সন্তুষ্টির কারণ আছে।
এবং এই বিষয়ে বিজেপি যদি পাল্টা অন্য ধরনের কিছু কর্মসূচি নিতে চায় তাহলে একটা বুমেরাং হবে। আচ্ছা, তো এখানে ইলেকশন কমিশনের নিউট্রালিটির কথা বলা হয়েছে, টিএন সেশনের কথা বলা হয়েছিল, এটা অনেক কাল আগের কথা। এবার এই যে বিগত বছরগুলোতে বর্তমানে যেখানে এটা দাদাও উল্লেখ করেছেন, যেখানে ইলেকশন কমিশনের সামগ্রিক বিষয়ের মধ্যে আইনি নানা ধরনের বিষয় সংযুক্ত, এটা বাইরে না, সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির থাকাটা খুবই আবশ্যক ছিল। কিন্তু উনাকে বাদ দিয়ে যেরকম ভাবে করা হয়েছে সেখানে একটা চয়েসের ব্যাপারটা এনশিওর করা হয়েছে, যে চয়েসটা, হ্যাঁ, এখানে কোনো সার্চ থাকবে না, এখানে কোনো ধরনের কম্পিটিশন থাকবে না, এখানে আমার চয়েসের একটা গুরুত্ব থাকবে। যেমন রাষ্ট্রপতি নির্বাচন হয়, নামে নির্বাচন হয়, প্রার্থী হয়, কিন্তু আসলে তো শাসক দল বা শাসক গোষ্ঠীর চয়েসটা হয়, আর প্রধান যে রাজনৈতিক দল ওরাই ঠিক করে, ওদের কয়েকজন মিলে ঠিক করে কে হবে। সেই এই ভাইস প্রেসিডেন্ট বা রাজ্যপালগুলো একইভাবে হয়। তো এখন এই জায়গাতে এটাকে নামিয়ে এনেছে, মানুষের মধ্যে কনফিউশন তৈরি করার এটাই যথেষ্ট। হ্যাঁ, যে আমি এটাকে যে রিস্ট্রাকচার করলাম এই পলিসিগত ব্যাপারটাকে, সেখানে আমরা প্রধান বিচারপতিকে বাদ দিলাম, এবং বাদ দেওয়ার কোন যুক্তিগত কারণ কিন্তু বোঝানো হয়নি, দেখানো হয়নি। আর দ্বিতীয় হচ্ছে বর্তমান যিনি মুখ্য নির্বাচনী কমিশনার, উনি কিন্তু এই যাবতীয় যে অভিযোগগুলো হচ্ছে এই বিষয়ে বিস্তারিতভাবে উনি প্রেস রিলিজ দিচ্ছেন, কিন্তু টু দ্য পয়েন্ট আমার মনে হয়, আমি দেখছি প্রেস রিলিজগুলো ওদের ডেইলি আসছে ইলেকশন কমিশন থেকে, টু দ্য পয়েন্ট কিন্তু ওরা সেভাবে খণ্ডন করতে পারছে না। ওকে, স্যাটিসফ্যাক্টরি না ওনার উত্তর, তাহলে আপনি বলছেন স্যাটিসফ্যাক্টরি আমি সেভাবে বলছি না, কিন্তু টু দ্য পয়েন্ট ওরা কিন্তু খণ্ডন করতে পারছে না। আর দিন তো ঘনিয়ে আসছে নির্বাচনের, এখন যে এপিলের কথা বলা হচ্ছে যে ইয়ে করে মানে ফর্মাল ওয়েতে এগুলো করা যায়। আপনি ভারতের যে সর্বোচ্চ যে স্বাক্ষরের যে রাজ্যগুলো আছে, যেমন ত্রিপুরা, গোয়া এবার হয়েছে, কেরালা, এসব রাজ্য, মিজোরাম, সেখানেই তো মানুষ করতে চায় না। আর ঠিক কিনা দাদা? আর সেখানে বিহারের মানুষ এটা নিয়ে দিন রাত পরিশ্রম করবে, অনলাইন অফলাইন ফর্ম ফিল আপ করবে, এই করবে সেই করবে, এইগুলো আরেক ধরনের স্ক্যান্ডাল, ঠিক আছে না? তো যারা বাদ গেছেন, আমি ধরে নিলাম 65 লাখ বাদ গেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এর মধ্যে যদি রিটার্নও করে ইলেকট্রাল রোলে 2 লক্ষের বেশি করবে, তাহলে বাকিদের কি হবে? তাহলে ভোটাধিকার থাকবে না? তারা সবতে ইলেকট্রাল রোলে যদি নাম না থাকে তাহলে ভোটাধিকার কিভাবে থাকবে? ভোটাধিকার থাকবে না, তাহলে আগামী দিনে ভোটার কার্ড যদি না থাকে বা ভোটাধিকার না থাকে তাহলে তো অন্য সমস্যা। রিভিশন ইজ এন অনগোয়িং এক্সারসাইজ, সারা বছরই চলে, পরে তাহলে আবার এড করা হবে। যেমন ধরেন আমি রিভিশনের সময় এবার ইন্টারেস্টেড না, আমারটা অফ হয়ে গেল, আমি আবার এটাকে আমি তুলতে পারি। হ্যাঁ, এটা তো বলছে মানে কি বলে স্ট্যান্ডার্ড যে প্র্যাকটিসটা, এখন স্ট্যান্ডার্ডের প্র্যাকটিসের বাইরে ছাপিয়ে গেছে ইন্টেনশনটা, পলিটিক্সটা। ওকে, তো ইন্টেনশন আর পলিটিক্স এর এই সম্মিলিত এই প্রয়াসের মধ্যে হ্যাঁ বিহারের জনগণ কতটা তারা এই বিষয়গুলো সঠিকভাবে বুঝে হ্যাঁ মানে তাদের ভূমিকা পালন করবে, সে বিষয়ে আমার একটু সন্দেহ আছে। ঠিক সেখানে বিরোধী দল কি ধরনের ভূমিকা নিচ্ছে, যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম, যে কংগ্রেস তো ভূমিকা নিচ্ছে, রাহুল গান্ধী ভূমিকা নিচ্ছে। ভেবে খুব একটা লাভ নেই, আমি না মানুষকে নিয়ে ভাবতে ভালোবাসি। সাজিদদা যে কথাটা বললেন, একজন গরিব মানুষ সে একদিনের রোজ বন্ধ রেখে ওই 75 টাকা না 150 টাকা পাবে একদিনের রোজে, সেই টাকা সেই রোজগার বন্ধ রেখে সে নির্বাচন কমিশনের অফিসে ঘুরবে, এই দেখো আমার কাছে অমুক কার্ড আছে, তমুক কার্ড আছে, হ্যানা আছে, তেনা আছে, আমার নামটা দয়া করে ভোটার লিস্টে রাখো, এটা তার পক্ষে সম্ভব নয়। তার মানে এটা হচ্ছে মানে ভারতের বিহারবাসীর একটা অংশকে ভোটাধিকারের মানে যে ক্ষমতা ভারতীয় সংবিধান তাকে দিয়েছে তার থেকে বাইরে রাখার একটা রাজনীতি। ওকে, তাহলে
তাহলে আমরা থেকে শুরু করেছিলাম যে স্যার ইজ ওয়াচিং, এই স্যার কিন্তু খুব সচেতন ভাবে করা হয়েছে। শুধু বিহার নির্বাচন, পশ্চিমবঙ্গ নির্বাচন, আগামী বছরে আর যে 2-3টে নির্বাচন আছে সেই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে নয়। 2029 সালে যে লোকসভা নির্বাচন হবে, যে নির্বাচনের পর গোটা ভারতবর্ষের যে আসন বন্টনের চেহারাটা পাল্টে যাবে, উত্তর ভারতের আসন সংখ্যা বেড়ে যাবে, দক্ষিণ ভারতের আসন সংখ্যা কমে যাবে। উত্তর ভারতের 3টে রাজ্য দখল রাখলে বিজেপি আবার ক্ষমতায় চলে আসবে। সুতরাং শাসন ক্ষমতাকে একীভূত করবার, নিজের হাতে রাখবার যে রাজনৈতিক পরিকল্পনা, রাজনৈতিক ইচ্ছা, সেই কাজটাই এর মধ্য দিয়ে করা হচ্ছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এইভাবে নিজের লোক বসিয়ে নিজের শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখার কাজ হচ্ছে। এইটা মানুষ যতদিন না বুঝবে, যতদিন না দেশের বিরোধীরা রুটি রুচির সঙ্গে মানুষের গণতন্ত্রের অধিকার, এই সামন্ততান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে গণতান্ত্রিক অধিকারটুকু তার হাতে আছে অস্ত্র হিসেবে, সেই অস্ত্র ব্যবহার করবার অধিকার সম্পর্কে সে সচেতন না হবে, ততদিন এই ঘূর্ণাবর্তে আমরা ঘুরবো। এবং আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। ত্রিদিবাবু, একটা শেষ প্রশ্ন আপনাকে করি এই মুহূর্তে। আমরা এই যে জাতপাতের কার্ড, সেটা আমরা ধর্মের কার্ড বলুন, জাতপাতের কার্ড বলুন, আমরা যখনই নির্বাচন আসে আমরা দেখি আমাদের দেশে হয় সেটা। এখন সেখানে এতদিন আমরা ওবিসি নিয়ে ওবিসি কার্ড খেলেছে রাহুল গান্ধী। এখন আমরা সেদিন দেখতে পাচ্ছি অমিত শাহ বলছে যে যতদিন পর্যন্ত বিজেপি থাকবে, বিজেপির একজন সাংসদও থাকবে, ততদিন পর্যন্ত এসটি এসসি ওবিসি সংরক্ষণ থাকবে, কেউ সরাতে পারবে না। তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? একটা এসসি এসটি সংরক্ষণের কাজ, ওবিসি সংরক্ষণের সিদ্ধান্ত 1950 সালে যখন সংবিধান রচনা করা হয় সেই সময় এই সিদ্ধান্ত করা হয়েছিল। ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে ওপরে তুলে আনার জন্য, তাকে শিক্ষার আলোকিত করবার চেষ্টা। না, এখন বিহারে ভোটের আগে হঠাৎ করে কখনো সংরক্ষণ যাবে না বলে। কিন্তু আজকে আমার সঙ্গে সাজিদদা যে ঝগড়া লাগিয়ে দেওয়ার কথা হচ্ছে, এই ঝগড়া আমরা লাগতে দেব না। সাজিদদার হাতেও কলম আছে, আমার হাতেও কলম আছে, এই ঝগড়া আমি লাগাতে দেব না। কারণ কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে ভারতবাসী। সে মন্ডল হতে পারে, সে কমন্ডল হতে পারে, সে আলী হতে পারে, সে ভট্টাচ হতে পারে, প্রত্যেকের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। সেই ভারতীয়ত্বের অধিকারটাকে নিয়েই আমাদের প্রতিদিনের লড়াইটা লড়তে হবে। যতই বাটোয়ারা চলুক, এই বাটোয়ারা হবে না। বাবু, আমার অনুষ্ঠানের সময় ভুলে গেছে। বা সজিদদা, আপনার কি মতামত এই বিষয়টাতে? ওবিসি কার্ড রাহুল গান্ধী খেলেছে এতদিন ওবিসিদের সংরক্ষণ নিয়ে, এখন সেখানে এসটি এসসি ওবিসি সংরক্ষণ থাকবে, অমিত শাহ বলছে, বিজেপি বলছে, বিহারের নির্বাচনী সভায় বলছে। এটা তো প্রত্যেক, হ্যাঁ, এটা কি নতুন নাকি? প্রত্যেক নির্বাচনে, ইভেন সাউথের নির্বাচনে মানে আগে ছিল না, এখন এসব নিয়ে বলা হচ্ছে। তেলেঙ্গানাতে দেখলাম, অন্ধ্রপ্রদেশে দেখলাম, এইসব নিয়ে বলা হচ্ছে, এইসব বক্তব্য রাখা হচ্ছে। ওই এইসব জাতপাতের বিষয় 2025-এ চলছে, আগামী আরো 25 বছর পরে 2050-ও দেখবো আমরা যদি বেঁচে থাকি, বা আমাদের নেক্সট জেনারেশন, যে একই কথা বলা হচ্ছে। তো এই 10 বছরের জন্য যেটা বলা হয়েছিল তাদেরকে আর্থ সামাজিক মানে তাদের কন্ডিশনটাকে ইমপ্রুভ করার জন্য, হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে এখন একটা পলিটিক্যাল কন্ডিশন হয়ে গেছে। হ্যাঁ, এবং এটা একটা ট্রাম্প কার্ড, জাতপাত এগুলো হচ্ছে ট্রাম্প কার্ড। আর আমি দূরে কেন দেখি, পশ্চিমবঙ্গেও তো খেলা হচ্ছে এবং হবে। হ্যাঁ, আর দ্বিতীয়ত ত্রিপুরাও বাদ যায়নি। ত্রিপুরা ছোট্ট রাজ্য, মানে আমি যদি বিহার, পশ্চিমবঙ্গে, তো ত্রিপুরাতে জাতপাতের উপর ভিত্তি করে নতুন একটা দল এতগুলো আসন পেয়ে গেল। তো এই জাতপাতের ইলেকশন গুলো তো এটা নির্বাচন আসলে এই কার্ডগুলো খেলা হবে। ভারতের ইলেকট্রাল পলিটিক্স এর একটা ন্যাচারাল ফিনোমেনা হচ্ছে এই জাতপাতের রাজনীতি। ওকে, অসংখ্য ধন্যবাদ। যখন বিপাকে পড়ে তখন জাতপাতের তাস সামনে তুলে ধরে, একদম সোজা বাংলা কথা হচ্ছে। একদম অসংখ্য ধন্যবাদ ত্রিদীপ বাবু, আপনি সঙ্গে থাকার জন্য আজ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করলেন। ধন্যবাদ আপনাকে দূর থেকে। আর সাজিদদা, আপনাকে ধন্যবাদ অসংখ্য।
দর্শক বন্ধুরা, এই বিতর্কের কেন্দ্রে এখন একটি মাত্র প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে যে রাহুল গান্ধী কি সত্যি তথ্য প্রমাণ তুলে ধরতে পারবেন? তা তিনি পারলে জাতীয় রাজনীতিতে বড় মোড় ঘুরতে পারে, না পারলে কংগ্রেসের অভিযোগগুলো জনগণের কাছে কান্নাকাটি হিসেবেই কিন্তু মনে হতে পারে। গণতন্ত্রের ভবিষ্যৎ ও ভোটারদের আস্থার স্বার্থে এই ইস্যুতে স্বচ্ছ তদন্ত, নির্বাচন কমিশনের জবাবদিহিতা এবং রাজনৈতিক সততার প্রয়োজন। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ পড়ার অভিযোগ সাধারণ কোনো অভিযোগ কিন্তু নয়, এটা সরাসরি ভারতের গণতন্ত্রের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে। এখন দেখার বিষয় এই অভিযোগ কতটা প্রমাণ ভিত্তিক এবং রাজনৈতিক দলগুলো তা কিভাবে ব্যবহার করে। একদিকে যেমন এই নিয়ে উদ্বিগ্ন সচেতন নাগরিক, এবং অন্যদিকে রাজনৈতিক দলগুলোর এই ইস্যুকে কিভাবে রূপ দিচ্ছে তাও কিন্তু সময় বলবে। তাই আমরা সেদিকে নজর রাখছি, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।